নমস্কার সকলকে। যারা যারা আপনারা সামনে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দেবেন তাদের জন্য প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য আশা করি এটা উপকারে লাগবে। তো চলুন, প্র্যাকটিস সেটের 20টি প্রশ্ন রাখা হয়েছে জিকে থেকে। এই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক এক করে। প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার কোথায় দাড়িওয়ালা পুরুষ মূর্তির খোঁজ পাওয়া গিয়েছে? কোন জায়গাটায়? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাবিরা নাকি চানহুদ্রোতে? কোন জায়গায় পাওয়া গেছে? অবশ্যই আপনারা যদি উত্তরটি জানেন তাহলে ভিডিওটি থামিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন অপশানে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো সভ্যতাতে। পরবর্তী প্রশ্ন, আমরা শুধু এখানে এমসিকিউ আলোচনা করছি, কোনো ডিটেলস ক্লাস এখানে হবে না, যেহেতু আর সময় আমাদের হাতে বেশি নেই, তাই জন্য আপনারা যে যা যেখান থেকে পড়েছেন তারই এখানে রিভিশন করে নিন এবং এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে সলভ করুন, প্র্যাকটিস করুন। এটা হচ্ছে প্র্যাকটিস সেট। তো আজকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোণার্কের সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরসিংহদেব। কোণার্ক মন্দির এটি কোথায় রয়েছে? তো এই মন্দিরটি রয়েছে আমাদের উড়িষ্যা রাজ্যে। কোথায় রয়েছে? উড়িষ্যা রাজ্যে রয়েছে। এবং উড়িষ্যা থেকে যদি আমরা ইম্পর্টেন্ট কিছু আলোচনা করতে যাই তাহলে উড়িষ্যাতে আমরা দেখতে পাবো সেখানে চিল্কা হ্রদ রয়েছে, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। এই চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এবং উড়িষ্যা থেকে যদি আরও কিছু দেখতে যাই তাহলে আমরা সেখান থেকে দেখতে পাবো উড়িষ্যা থেকে যে উড়িষ্যাতে রয়েছে সিমলিপাল জাতীয় উদ্যান। সিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে উড়িষ্যাতে। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উড়িষ্যার ফ্যাক্ট। এগুলো অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কারণ কেননা গ্রুপ সিডি লেভেলেরই কোশ্চেন এগুলো। তো আজকে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নদীকে তিব্বতে সাংপো বলা হয়? ঠিক আছে, আপনারা জানেন যে ভারতের যে অংশটুকু রয়েছে, যে এই যে অংশটুকু ভারতের উত্তর, এটা তিব্বত নামে পরিচিত। তো তিব্বতে কোন নদীকে সাংপো বলা হয়? সিন্ধু নদী নাকি হোয়াংহো নদী, ইয়াংসি নদী নাকি ব্রহ্মপুত্র নদী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে সাংপো বলা হয়। এবং এই ব্রহ্মপুত্র নদী যখন আমাদের অরুণাচল প্রদেশে আসছে তখন সেখানে এই নদীটির নাম হয়ে যাচ্ছে ডিহাং ডিহাং। কি নাম হচ্ছে? ডিহাং ডিহাং। ডিহাং ডিহাং বা দিবাং দিবাং, যে কিছু যেখানে আপনারা যেমন পড়েছেন। আর সিন্ধু নদী তো আমরা জানি এই যে ভারতের এইখান থেকে উৎপত্তি লাভ করে, এটা হচ্ছে পাকিস্তান দিয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। এবং হোয়াংহো নদী যেটি রয়েছে এটি তো জানেন চীনে রয়েছে। ইয়াংসি নদী এটাও চীনে রয়েছে। আর বাকি নদী হচ্ছে ব্রহ্মপুত্র। তো এটাই হচ্ছে তিব্বতে সাংপো নামে পরিচিত, অরুণাচল প্রদেশে ডিহাং ডিহাং নামে পরিচিত। আর ব্রহ্মপুত্র হচ্ছে আসামে পরিচিত এবং যমুনা নদী নামে পরিচিত বাংলাদেশে। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদী বরফ গোলা জলে পুষ্ট নয়? এইগুলো লক্ষণীয় বিষয় যে নয় বলেছে। কোন নদী বরফ গোলা জলে পুষ্ট নয়? তিস্তা নদী, গঙ্গা নদী, জলঢাকা নদী নাকি সুবর্ণরেখা নদী? তো এর যেটা সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ডি, সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী যেটি রয়েছে আমাদের যে পশ্চিমবঙ্গ ম্যাপটি যদি আমরা দেখি তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একটি নদী হচ্ছে সুবর্ণরেখা নদী। এবং আমরা জানি তিস্তা নদী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে তিস্তা, জল ধারণ ক্ষমতার দিক থেকে। তো এটি হিমালয় থেকে তৈরি হয়ে আসছে তিস্তা নদী উপর দিক থেকে। এবং গঙ্গা যদি দেখি এটা তো গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমবাহ যেখানে আছে সেখানে তো বরফ তো থাকবেই। তো এটা হচ্ছে উত্তরাখণ্ড থেকে বেরিয়ে এসেছে। এবং জলঢাকা নদী এটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নদী, পশ্চিমবঙ্গের। তো অপশন ডি বেঁচে থাকলো শুধু সুবর্ণরেখা নদী। 5 নম্বর প্রশ্ন, ভারতের যে সংবিধান রয়েছে বর্তমানে ভারতের সংবিধানে কয়টি ধারা রয়েছে? ধারা বলা ভুল, এখানে অনুচ্ছেদ কতগুলো রয়েছে? তো বর্তমানে ভারতের সংবিধান যে রয়েছে এই সংবিধানে অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে 470টি। 470 মূল সংবিধান যেটা ছিল সেখানে সংবিধানের যে অনুচ্ছেদের সংখ্যা সেখানে ছিল 395টি এবং মূল সংবিধানে এর যে অধ্যায় সংখ্যা অর্থাৎ পার্ট সংখ্যা সেটা ছিল 22টা। মূল সংবিধানে এখন বর্তমান সংবিধানে এর যে অনুচ্ছেদ রয়েছে সেটা হচ্ছে 70 এবং পার্ট সংখ্যা হয়েছে 25টি। তো এগুলো হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত ধরনের রিট জারির ক্ষমতা রয়েছে? রিট মানে হচ্ছে কত ধরনের আদেশ বা অধ্যাদেশ জারি করতে পারে আমাদের সুপ্রিম কোর্ট। সংবিধানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুজনেই করতে পারে। তো এখানে রয়েছে 5 ধরনের রিট জারি করতে পারে। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। 5 ধরনের রিট যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবার বলে দিই, সুপ্রিম কোর্ট এখানে অনুচ্ছেদ 32 অনুযায়ী রিট জারি করতে পারে
এবং হাইকোর্ট 226 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে রিট জারি করতে পারে। এই রিটগুলো জারি করা হয় বিশেষত নাগরিক মৌলিক অধিকারদের রক্ষা করার জন্য। 7 নম্বর প্রশ্ন, যে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, হাইকোর্টের ভারতের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? তো অপশানগুলো যেগুলো রয়েছে, এর অপশান হয়ে যাবে সঠিক উত্তর লীলা সেঠ। ইনি ছিলেন কোনো ভারতীয় হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। আর ফাতিমা বিবি, অপশন বি, ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, প্রধান না কিন্তু। সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কোনো রকম প্রধান মহিলা বিচারপতি কিন্তু হয়নি, এমনি বিচারপতি হয়েছে। তো ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন শুধু বিচারপতি, আর লীলা সেঠ ছিলেন ভারতের কোন রাজ্যের প্রথম প্রধান বিচারপতি। বাংলায় কোন রাজবংশের দীর্ঘতম শাসন ছিল, মানে সব থেকে বেশি শাসন করেছিল বাংলায় কোন শাসক? তো এখানে পাল বংশ শাসন করেছিল। এরপর পাল বংশের শাসক যে প্রতিষ্ঠাতা ছিল সে ছিল গোপাল, আপনারা পড়েছেন ইতিহাসে। এরপর কুষাণ বংশ, সেন বংশ, এগুলো গুপ্ত বংশ, এবং মূলত এটা কন্নৌজ এলাকায় শাসন করছিল, দিল্লি এলাকায় কনিষ্করা। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না? কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীতে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। আমরা যদি ভারতের ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো যে নর্মদা নদী এখান থেকে অমরকণ্টক, মহাকাল পর্বত অমরকণ্টক থেকে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগর যে রয়েছে সেখানে পতিত হয়েছে, এবং এইখানে কোনো রকম বদ্বীপের সৃষ্টি কিন্তু করেনি নর্মদা নদী। কাবেরী নদী যদি দেখি তাহলে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী কাবেরী, যেটাকে দক্ষিণের গঙ্গা বলা হয়। মহানদী যদি দেখি তাহলে ঝাড়খণ্ড থেকে সৃষ্টি হয়ে উড়িষ্যা দিয়ে এসে, এবং এই মহানদীর উপরে নির্মিত হয়েছে বিশ্বের দীর্ঘতম বাঁধ। জলঢাকা নদী, এটা দক্ষিণবঙ্গের নদী, পশ্চিমবঙ্গের। তো নর্মদা নদীতে কোনো রকম বদ্বীপের সৃষ্টি কিন্তু হয় না। আজকের 10 নম্বর প্রশ্ন, যে নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প নির্দিষ্ট কোনো একটা অঞ্চলে যেখানকার মানুষ যে শিল্প গড়ে ওঠে সেটাকেই বলা হয় লোকশিল্প। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডোকরা শিল্প। এই ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের একটি লোকশিল্প। 11 নম্বর প্রশ্ন, দোসা অবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাঁকুড়া জেলার। এগুলো স্ট্যাটিক জিকে থেকে। এবার পল্লী কবি নামে কে পরিচিত? তো পল্লী কবি নামে পরিচিত হচ্ছেন জসিম উদ্দিন হচ্ছেন আমাদের পল্লী কবি। এবং জীবানন্দ দাস যিনি রয়েছেন ইনি হচ্ছেন কুসুম কুমারী দাস লেখিকা যে রয়েছে আমাদের, আপনারা সকলে হয়তো পড়েছেন আদর্শ ছেলে কবিতাটি, আমাদের দেশে সেই ছেলে কবি। এর লেখিকা যিনি আছেন কুসুম কুমারী দাস মহাশয়া, তার পুত্র হচ্ছেন জীবানন্দ দাস। এই জীবানন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি। দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না, রূপসী বাংলার কবি বলা হয় জীবানন্দ দাসকে, এবং জসিম উদ্দিনকে বলা হয় পল্লী কবি, অর্থাৎ গ্রাম বাংলার কবি কাকে বলা হয়? তো জসিম উদ্দিনকে। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন? 1913 খ্রিস্টাব্দে। প্রত্যেকেরই জানা কিসের জন্য পেয়েছিলেন? তো তার যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ছিল তার ইংরেজি অনুবাদের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে প্রথম এশিয়া থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1925 সালে যদি ঘটনা আমরা রিলেট করতে যাই তাহলে আমরা দেখতে পাবো কাকরি ট্রেন ষড়যন্ত্র মামলা যেটা ছিল, সেটা হয়েছিল। 1931 সালে যদি রিলেট করি তাহলে গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠক যে হয়েছিল লন্ডনে, সেখানে গান্ধীজি যোগদান করেছিলেন। 1942 সালে যদি আমরা দেখি তাহলে 1942 সালের 8ই আগস্ট যে ছিল সেখানে ভারতের যে জাতীয় আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এটা কিন্তু শুরু করা হয়েছিল। তো এগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আজকে 14 নম্বর প্রশ্ন, যে 2026-এ যে মানে এই বছর যে শীতকালীন অলিম্পিক যে হবে এর মশাল বহনকারী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উইন্টার অলিম্পিক্সে মশাল কে বহন করবেন ভারত থেকে? তো এটি অপশন বি, অভিনব বিন্দ্রা। আজকের 15 নম্বর প্রশ্ন, ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়? কোন শাসনকালকে বা কোন বংশের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। কারণ এই গুপ্ত যুগের সাহিত্য, শিল্প
এবং শাসন, এখানকার সব কিছুই ছিল মূলত দক্ষ, এবং সমাজ ব্যবস্থা সব কিছুই ছিল একবারে শ্রেষ্ঠ। তাই জন্য এই গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়েছে। এই গুপ্ত যুগের মধ্যেই ছিল কালিদাস, ছিল কৌটিল্য, ছিল তারপরে আর্যভট্ট, ছিল বরাহমিহির, প্রত্যেকেই কিন্তু এই গুপ্ত যুগেই দেখতে পাওয়া যায় প্রত্যেককে। এরপরে নেক্সট হচ্ছে 16 নম্বর, যে 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছে? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, 22টি পদক কিন্তু ভারত জয়লাভ করেছে। আজকে 17 নম্বর প্রশ্ন, আইপিএল 2026-এ সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? আইপিএল 2026 সম্প্রতি কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে, তো এর সব থেকে দামি প্লেয়ার হচ্ছে ক্যামেরন গ্রিন। 18 নম্বর প্রশ্ন, স্ট্যাটিক জিকে থেকে, যে 1 জিবি সমান কত এমবি? 1 জিবি সমান কত এমবি ধরা হয়? তো 1 জিবি সমান 1024 এমবি কিন্তু ধরা হয়। নেক্সট হচ্ছে ইউআরএল এর পুরো নাম কি? ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আজকে লাস্ট প্রশ্ন, যে নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে? নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে? স্ক্যানার না, জয়স্টিক না, এরপরে দিয়েছে মাইক্রোফোন, নিচে রয়েছে অপশন ডিতে মাইক্রোফোন না। তো অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে আইওএস, এরা তো ইনপুট হিসেবে কাজ করে, ইনপুট হিসেবে এই হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে থাকে। তো এই ছিল আপনাদের আজকের 20টি প্রশ্ন যা আলোচনা করা হলো। আশা করি সেশনটি ভালো লেগেছে, এবং প্রশ্নগুলো যদি মান সহি যদি লাগে, যে প্রশ্নের মান ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আরও এরকম অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন সহ ভিডিও নিয়ে আসা হবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।